এখন কার্যত ভাঙা গড়ার খেলা চলছে। আগে তো গানের পরিভাষায় ছিল নদী একুল ভাঙে অকুল গড়ে। এখন আমরা দেখতে পাচ্ছি যে মানে আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানের সাক্ষী, যারা আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে অনুষ্ঠান দেখে আসছেন, আল্লাবোল বা আগে যখন সিএন লাইভ হতো সেই সময়ে আপনারা দেখেছেন যে ক্রমাগত আমরা দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলে বেলাগাম দুর্নীতির প্রায় 1000 এপিসোড করেছিলাম। হ্যাঁ, টানা 3 বছরের ওপর প্রোগ্রাম চলেছিল। 365 দিন 3 বছরের ওপর প্রায় 1000-এর উপর এপিসোড আমরা করেছিলাম। আজকে একের পর এক সেই অঙ্কগুলো মিলিয়ে দেখবার সময় এসছে। আমি কোন জায়গাটা থেকে বলছি, একজন কাউন্সিলর, এলাকার বর্তমান বিধায়ক বলছেন তিনি 1300 কোটি টাকা হিসাব পেয়েছেন। 1300 কোটি টাকার ওপরে তিনি দুর্নীতি করেছেন বা তার আছে সম্পত্তি। উনি হচ্ছেন দেবরাজ চক্রবর্তী, গতকাল গ্রেপ্তার হয়েছে। বর্তমান বিধায়ক বলছেন যে আমি সেই তথ্য পুলিশের হাতে দিয়েছি। একজন আইনজীবী যখন তথ্য সহ পুলিশের হাতে কিছু দিচ্ছেন, আমরা আপাতভাবে আমার যেটুকু ধারণা বা জ্ঞান তাতে আমি ধরে নিচ্ছি যে এই সম্পত্তির যা যা হিসাব তরুণ দিয়েছেন তা মোটামুটিভাবে সঠিক। 19-20 হতে পারে, কিন্তু সেটা হয়তো বা 16-20 হবে না। তাহলে একজন প্রাক্তন কাউন্সিলর বা একজন বিগত বিধায়িকার স্বামী, তার 1300 কোটি টাকার সম্পত্তি, যাকে কালকে পুলিশ গ্রেপ্তার করলো। নদীর পাশে চর দখল করে বিরাট বড় ক্যাফে ইমরান মোল্লা, শওকত মোল্লার ছেলে বানিয়েছিল, আজকে বুলডোজার দিয়ে ভাঙা হলো। শওকত মোল্লা বিঘার পর বিঘা জমি, আমার সেদিন প্রতিনিধি মফিজুল ওই মৌখালিতে দাঁড়িয়ে এলাকার মানুষদেরকে বলছে পিটাচ্ছে তার স্ত্রী, পিটিয়ে পিটিয়ে লাঠি দিয়ে মেরে মেরে মানুষের সম্পত্তি আদায় করেছে, বিঘার পর বিঘা, পুকুরের পর পুকুর, ভিড়ির পর ভিড়ি। আচ্ছা, মানে এই সরকারের নতুন আইন, এই নিয়ে তর্ক বিতর্ক থাকতে পারে, কিন্তু নতুন যে আইনটা এসছে যে যেখানে এদের সম্পত্তিকে ক্রোক করে সম্পত্তিকে ক্রোক করে সেটা আবার মূল সোর্সে ফিরিয়ে দেওয়া হবে, এটা করলে আমাদের রাজ্যের দেনা 8,55,000 কোটি টাকা ডক্টর স্বপন দাশগুপ্ত যেটা বলেছেন রাজ্যের অর্থমন্ত্রী অনেকটা মিটবে। কিন্তু আমার প্রশ্ন আজকের দিনে দাঁড়িয়েও এটা, এ তো কালেকটিভলি আমরা যে ছবিটা গত দিনের দেখছি, সবাই, আপনি ডাইনের থেকে বাঁদিক যাবেন, বাঁদিকেও অবস্থা খারাপ, বাঁদিক থেকে আপনি একটু উত্তরে যান একই অবস্থা, ঈশান কোণে আসুন একই অবস্থা, সেখান থেকে দক্ষিণ পশ্চিমে যান একই অবস্থা। বিভিন্ন পুরসভা, গ্রাম পঞ্চায়েত, বিধায়ক, বিভিন্ন স্টেচারের নেতারা তারা দেদার কামিয়েছেন। শুধুমাত্র একটা জিনিস ভেবে বুকটা ছ্যাত করে ওঠে যে মানুষ যদি সত্যি এবারও 16-র মতো 21-এর মতো আবার আরেকবার ভরসা করতেন তৃণমূল কংগ্রেসকে, তাহলে পরবর্তী পরিস্থিতি কি হতো? আবার হয়তো মানুষের রিয়েলাইজেশন পরের বিধানসভায় 31 সালে গিয়ে আবার রিয়েলাইজ হতো, কিন্তু এই 5 বছর আরও কত ক্ষতি হতো। এই 1300 কোটি যে 2300 কোটি হতো না, তার গ্যারান্টি কি? বাড়ত সম্পত্তি দিনের পর দিন। আজকে যেটা করছেন সরকার, আমরা যেটা দেখতে পাচ্ছি খানিকটা ইতিবাচক পদক্ষেপ। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটা বক্তব্য ভীষণভাবে কানে বাজছে। এখন কয়েকদিন আগে উনি বলেছেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন যে আমি যেখানেই হাত দিচ্ছি, ডক্টর বিধানচন্দ্র রায়, তিনি রাজ্যের রূপকার এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীও বটে, তিনি সব জায়গায় কাজ শুরু করে দিয়েছিলেন। আমি যেখানেই হাত দিচ্ছি দেখছি সেখানে ডক্টর বিধানচন্দ্র রায় অলরেডি শুরু করে দিয়েছেন। আর বর্তমান মুখ্যমন্ত্রী যেখানে হাত দিচ্ছেন শুধুমাত্র ধ্বংসস্তূপ। সেই ধ্বংসস্তূপ বর্তমান সম্প্রতি ভেনিজুয়েলায় ভূমিকম্পে যে বিধ্বস্ত বিপর্যস্ত অবস্থা, তার থেকেও ভয়াবহ ধ্বংসস্তূপ। তার একের পর এক নজির আমাদের সামনে আসছে। আসুন আজকের অনুষ্ঠানে একই সঙ্গে আমরা আলোচনা করব গতকাল গ্রেপ্তার হওয়া দেবরাজ নিয়ে, যাকে 7 দিনের পুলিশ রিমান্ড দেওয়া হয়েছে, আদালত দিয়েছেন। দ্বিতীয়ত আমরা দেখাচ্ছি শওকত মোল্লা, এখনও পর্যন্ত তিনি যে গ্রেপ্তার রয়েছেন সেটা তিনি ভুলে গেছেন। তিনি ভাবছেন জনপ্রতিনিধি হিসাবে তিনি ভোট প্রচারে বেরিয়েছেন, একে ওকে হাত নাড়ছেন। হ্যাঁ, এই ছবিটা দেখা যাচ্ছে। পাশাপাশি ইমরান মোল্লা তার ছেলের ক্যাফেতে আজকে বুলডোজার দিয়ে সেচ দপ্তরের জমি দখল করে তিনি ক্যাফে করেছিলেন, সেটাকে ভাঙা হচ্ছে, সেই ছবি আমি দেখাবো আপনাদেরকে। অন্যদিকে আরও বেশি তৃণমূলের কাছে অস্বস্তি যে ফান্ড এবং লোগো সেটা অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকবে কিনা, কারণ সেটা নিয়েও নির্বাচন কমিশনের কাছে চলে গিয়েছে ঋতপন্থীরা।
10 জনের বিধায়কের একটি টিম রিপ্রেজেন্টেশন, যারা আজকে গেছেন মুখ্য নির্বাচনী আধিকারিকের ফুল বেঞ্চের সঙ্গে তারা মিটিং করেছেন। এই সমস্ত বিষয় আজকে রাখবো, কিন্তু যারা আজকের এই মঞ্চে আজকে এখানে বসে আলোচনায় থাকবেন তারা হচ্ছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কিষাণু মৈত্র। আমি স্বাগত জানাবো কিষাণুদাকে আজকের অনুষ্ঠানে। সঙ্গে থাকবেন বিদগ্ধ রাজনীতিক আলোচক জাতীয় কংগ্রেসের মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরী, স্বাগত জানাবো। সঙ্গে আমাদের বিজেপির মুখপাত্র ইয়াং লিডার পৃথ্বীরাজ মুখার্জি, আমি পৃথ্বীরাজকেও আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই। আমি কৃষাণুদাকে দিয়ে শুরু করি যে কৃষাণুদা, এই যে একের পর এক মানে গ্রেপ্তারি, এই দেবরাজ তো অভিষেক ঘনিষ্ঠ ছিল বলে খবর, এই দেবরাজ তো নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছিল বলে খবর, বারবার করে দেবরাজের বাড়িতে তল্লাশি হয়েছে, এটা হয়েছে সেটা হয়েছে, কিন্তু দল মুখ খোলেনি। মানে আমি আপনার কাছে এটা একটা অনুমানে জানতে চাইছি যে আরও একবার টেনিওর যদি তৃণমূল কংগ্রেস থাকতো তো এদের লেজ মোটা হয়ে মানে কীরকম হতো, সেটা কোন পরিস্থিতিতে যেত, আপনি কি অনুমান করতে পারছেন? আমি চমকে উঠছি মাঝে মধ্যে, লিটারালি আমি শব্দ ব্যবহার করছি, চমকে উঠছি যখন আমাকে কালকেই আমার এখানকার একজন কলিগ বলছেন যে দাদা 1300 কোটি লিখবো, পাশে কটা শূন্য কীভাবে বসাবো, বুঝতে পারছেন? তো এই বিপুল সম্পত্তি দল এদের টলারেন্স দিয়ে এসছে দিনের পর দিন। বলবো হ্যাঁ, বিষয়টা হচ্ছে 1300 না 13,000 না 13, এটা তো জানি না, এটা তদন্ত সাপেক্ষ। এখন যদি অভিযোগ করলেই সেটা সত্যি প্রমাণিত হয় তাহলে তো আমার কিছু বলার নেই। এর আগে আমরা বিভিন্ন অভিযোগ দেখেছি, রাজীব গান্ধীর মুখোশ থেকে শুরু করে আমরা 2G 4G কোলগেটজি দামাতজি অনেক অভিযোগ দেখেছি। সব পক্ষকেই করতে দেখেছি, বিজেপিকেও এককালে করতে দেখেছি, কংগ্রেসকেও করতে দেখেছি বিজেপির বিরুদ্ধে, বিভিন্ন দলকে, কিন্তু প্রমাণ কি হচ্ছে? আর যদি জানতে হয় যে বিধায়ক অধিবক্তা মানে বিধায়ক ওকালতি করেন, বিধায়ক অ্যাডভোকেট বলেই তার অভিযোগগুলো সত্যি হয়ে যাবে, তো অভিষেক মানু সিংভিও তো অনেক কিছু অভিযোগ করছে, আমাদের নেতা কল্যাণ ব্যানার্জিও তো অনেক কিছু অভিযোগ করেছে, তো তাহলে সেগুলোকেও সত্যবাক্য হিসেবে সত্যি মানা হোক না। অভিযোগ করেছেন, আমি আপাতভাবে কল্যাণ ব্যানার্জি যদি কোনো অভিযোগ করেন তাকে আমি আপাত সত্যি ধরে নিচ্ছি, এতে কোনো সন্দেহ নেই না, কিন্তু এরকম যুক্তি তো আমি কখনো শুনিনি। কিন্তু আমার কথা তো কল্যাণ ব্যানার্জি কখনো বলেননি। আচ্ছা, আপনি আমাকে বলুন তো কিষাণুদা, এই যে দেবরাজ গ্রেপ্তার হওয়ার পরে কোন তৃণমূল নেতা দাঁড়িয়ে বলেছেন যে অভিযোগ আসছে ওর এগেনস্ট এটা সর্বৈবভাবে মিথ্যা? কেউ বলেছেন আজ পর্যন্ত, এখন পর্যন্ত? এটা আরে বাবা শুনে, প্রথম কথা হচ্ছে অভিযোগ তৎকালীন মুখ্যমন্ত্রী অজয় মুখার্জির বিরুদ্ধেও বামেরা করেছিল যে তিনি নাকি স্টিভেন্স হাউস কিনে নিয়েছেন। পরবর্তীকালে তিনি মারা যাওয়ার পর তার বউয়ের অন্য সংস্থান জুটতো না, কংগ্রেস পার্টি থেকে সেটা ব্যবস্থা করতে হয়েছিল তৎকালীন কংগ্রেস নেতৃত্ব। তো বিরোধী দল অভিযোগ, তার মানে আপনি কি বলছেন এই অভিযোগগুলো মিথ্যা? সেটা কোর্টে গিয়ে প্রমাণ করতে হবে, দোষী সাব্যস্ত করতে হবে। দেবরাজ চক্রবর্তী, আচ্ছা দেবরাজ চক্রবর্তী নিয়ে আমরা আজকে আলোচনা করছি, আজ কিছু মাস আগে তো আমরা গুলশান কলোনি নিয়েও আলোচনা করছিলাম, সেখানে টাকার বিনিময়ে হোক নাকি বহির্রাজ্যে শত্রুদেরকে উত্তরপ্রদেশ বিহার থেকে মুসলমানদের নিয়েছে বসতি করে দেওয়া হয়েছে। তো তাদের যে অভিযোগগুলো তো এখন আমরা আলোচনা করব না, তার কারণ হচ্ছে তারা এখন শাসক দলের আনুগত্য স্বীকার করেছে। আমরা যদি শিল্পাঞ্চলে তোলাবাজির অভিযোগ দেখি বিভিন্ন শিল্প মহলে, যে আজকে হলদিয়া হোক, আজকে বিভিন্ন জায়গাতে যে তোলাবাজির অভিযোগ মিডিয়াতে একসময় ভেসে এসেছিল, সেটা নিয়ে এখন আলোচনা হবে না। তার কারণ হচ্ছে যার বিরুদ্ধে প্রধান অভিযোগ ছিল তিনি এখন শাসক দলের আনুগত্য স্বীকার করে ভালো তৃণমূল হয়ে গেছে। তো অভিযোগ দেখো, যে আনুগত্য স্বীকার করেনি, যে শাসক দলের বিজেপির আনুগত্য স্বীকার করেনি, তার বিরুদ্ধে অভিযোগ আছে, মিডিয়াতে চর্চা আছে, তার জন্য হাজতবাস আছে। কিন্তু দিনের শেষে দেশের আইন, দেশের সংবিধান সর্বোপরি, সেটা গিয়ে কোর্টে প্রমাণ করতে হবে। দেবরাজ চক্রবর্তী যদি আজকে ঋতব্রতদের দলে থাকতো, যদি কাকলি ঘোষ দস্তিদারদের দলে থাকতো, তাহলে তাকে নিয়ে না তুমি আলোচনা করতে, না কেউ অভিযোগ হতো, না তার হাজতবাস। আজকে একজন সাংসদ কাকলি দেবীর বিরুদ্ধেও বিজেপি অভিযোগ করেছিল। কিষাণুদা আমার যেটুকু মনে আছে, বর্তমান মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে আপনাদের যদি কোনো অভিযোগ থাকে, বিশেষত কুণাল ঘোষ তখন বিধানসভায় উপস্থিত, যিনি আপনাদের মুখপাত্র এবং দলের একজন বিধায়ক বটে, আপনারা লিখিত অভিযোগ জমা করুন। লিখিত আপনারা কি করলেন? কুণাল ঘোষ, আমরা কেন করব?
আরে বাবা, তা অভিযোগটা করবেন না আপনারা। আপনি বলছেন তারা ভালো হয়ে গেছে, তার মানে তারা খারাপ। আসলে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা, আপনি আমাকে একটা ইনস্ট্যান্ট দিন যে যেখানে এই যে অরূপ রায় বা অরূপ বিশ্বাস বা ঋতপন্থী যারা রয়েছেন তাদের এগেন্সে একটা লিখিত অভিযোগ কালীঘাট তৃণমূল করেছে কিন্তু পুলিশ ব্যবস্থা নেয়নি। আপনি একটা উদাহরণ দিন, আমি তাহলে মনকে খানিকটা আশ্বস্ত করতে পারবো। দেবরাজের বিরুদ্ধে কি আমরা অভিযোগ করেছি? আমাদের অভিযোগ কেন? শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দারোদার অভিযোগ কি আমরা করেছিলাম? আজকে অরূপ রায়ের বিরুদ্ধে ওর নাম কি কোঅপারেটিভ স্ক্যামের অভিযোগ কি আমরা করেছি? আজকে বিভিন্ন নেতার বিরুদ্ধে, তৃণমূলের যারা নেতা ছিলেন, সাংসদ ছিলেন, বিধায়ক ছিলেন, মন্ত্রী ছিলেন, তাদের বিরুদ্ধে বিরোধীরা প্রধানত বিজেপি অভিযোগ করেছে। দেবরাজের বিরুদ্ধে বিজেপি অভিযোগ করছে। আমার কথা হচ্ছে, যদি কারুর বিরুদ্ধে ক্রিমিনাল অভিযোগ থাকে যে সে কাউকে মেরেছে, কাউকে চমকেছে, ধমকেছে, তাহলে তার বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিন। যদি কারুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকে আপনি ব্যবস্থা নিন, তথ্য প্রমাণের ভিত্তিতে নিন। কিন্তু আপনি অভিযোগ করলেন, আপনার দল অভিযোগ করলো আপনার বিরুদ্ধে, সেই তদন্ত বন্ধ হয়ে গেছে বলে আপনি ধোয়া তুলসী পাতা। আজকে কাকুলি দেবীর বিরুদ্ধে বারাসাত জেলা সভাপতি থাকাকালীন বিজেপি 2021-এ ভোট পরবর্তী হিংসা থেকে শুরু করে দুর্নীতি অনেক অভিযোগ করেছে, কিন্তু তার তদন্ত হচ্ছে না। আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হোক, অরূপ রায় হোক, বিভিন্ন এই আমাদের ওই কি শাহজান স্বর্ণকমল সাহার ছেলে, তার বিরুদ্ধে বিজেপি অভিযোগ করেছিল, সেই তদন্তগুলো আটকে যায়। অজিত পাওয়ারের বিরুদ্ধে 70,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ স্বয়ং প্রধানমন্ত্রী করেছিল, কিন্তু বিজেপির সাথে সম্পৃক্ত হওয়াতে অভিযোগ উঠে গেছে, তদন্ত তো কোনো প্রক্ষেপই নেই। তো বিষয়টা কি চুরি না? তার মানে আলটিমেটলি দাদা কিষাণুদা, তার মানে আপনি স্বীকার করছেন যে যারা ঋতপন্থী কিন্তু তারা তৃণমূল, তারা প্রত্যেকে দুর্নীতির অভিযুক্ত। আমি আজকে সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করছি, আমার মনে পড়ে যাচ্ছে যে ছদ্মবেশী বলে খুব পপুলার একটা বাংলা ছবি ছিল উত্তম কুমার, যেখানে জহর রায় উত্তম কুমারের ক্যারেক্টারকে একটা কথা বলছেন যে বাবু तुम बहुत अच्छा आदमी है, तुम चोरी भी किया और माफी भी मांग ली, पाप भी किया माफी है, तुम है पवित्र पाप। তো ব্যাপারটা হচ্ছে কেউ কেউ পবিত্র পাপী, কেউ কেউ শুধু পাপী। যারা বিজেপি তারা পবিত্র পাপী, তাদের চুরি নিয়ে তদন্ত হয় না, অভিযোগ হয় না, টিভিতে আলোচনা হয়। আর বাকি যদি কেউ চুরি করে, দুর্নীতি করে, তারা শুধু পাপী, তাদের বিরুদ্ধে সবকিছুই হয়, হাজতবাস হয়, টিভিতে আলোচনা হয়। রাম মন্দিরে চুরি হয়েছে, আজকে প্রতিষ্ঠিত, তার ডিমটা কে খাচ্ছে, কোথায় খাচ্ছে একটু বলে দাও। যদি চুরি করলেই অভিযোগের ভিত্তিতেই ডিম খেতে হবে, লোককে ডিম ছুঁড়ে মারতে হবে, তাহলে রাম মন্দিরে কিন্তু কিষাণুদা চুরিকে চুরি দিয়ে জাস্টিফাই করাটা কি রকম? মানে চুরিকে চুরি দিয়ে জাস্টিফাই করা, আজকে ইমরান মোল্লা বেআইনি ক্যাফে করেছে, শওকত মোল্লা দেদাল লুট করেছে, দেবরাজ লুট করেছে, তাকে আপনি আরেকটা চুরি দিয়ে জাস্টিফাই করবেন কি করে? মন্ত্রী কারুকে মুখ্যমন্ত্রী করছে, আমরা করিনি। যারা অভিযোগ করছে সবই তাদের অভিযোগ, কিন্তু যারা তাদের সাথে চুরি করে সম্পৃক্ত হয়েছে তাদেরকে মন্ত্রী, নেতা, মুখ্যমন্ত্রী দেশের বিভিন্ন জায়গাতে তারা বসিয়েছেন। যারা তাদের আনুগত্য স্বীকার করে শুধু চুরি করেছেন, আনুগত্য স্বীকার করেননি, তাদের জন্য ডিম আছে, হাজতবাস আছে, পুলিশ আছে, কেন্দ্রীয় বাহিনী আছে, সব আছে। যেটা আপনার মূল অভিযোগ, যে অভিযোগ হচ্ছে মূলত এটা অভিযোগ, কিন্তু যারা ঋতব্রত পন্থী তাদের দিকে সরকার অনেকটা সফট। শুধু ঋতব্রত কেন, ঋতব্রত শুধু নয়, সঙ্গে দিল্লি ছগন ভুজবল থেকে শুভেন্দু অধিকারী থেকে ঋতব্রত ব্যানার্জি, সব প্যাটার্নটা বিজেপির বুঝুন। এটা শুধু ঋতব্রত ব্যতিক্রমী নয়, অজিত পাওয়ার থেকে, ছগন ভুজবল থেকে, তার আগে হলো কিন্তু বিজেপির সাথে থাকতে ভালো, বিজেপি ছেড়ে চলে গেলে দুর্নীতিবাজ অমিত শাহ বলেছিলেন, হেমন্ত বিশ্ব শর্মাকেও তাই বলেছিলেন, আবার বিজেপিতে যোগদান করেছে, ভালো হয়ে গেছে। এগুলো তো বিজেপির প্যাটার্ন, এর মধ্যে আমি আবার কি বলি? বেশ, আমি পৃথ্বীরাজের কাছে আসবো, কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। এবার এই যে ব্যাপক দুর্নীতি, এটাকে যদি আমি দুভাগ করে দিই, যে কেউ কালীঘাটপন্থী, যেটা মূলত কিষাণুদা বলছেন, বাদবাকিরা সেফ জোনে রয়েছেন, ঠিক এখানে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে অভিযোগ আসলে প্রত্যেককেই গ্রেপ্তার করা হবে, প্রত্যেকের বিরুদ্ধে আইনের পথে চলবে। দেখুন, একটা তো বিষয় একেবারে পরিষ্কার যে যদি আইনের শাসন প্রতিষ্ঠিত হয় তাহলে কে কোন পন্থী, কে ডান দিকে কে বাম দিকে, সেটা দেখার কোনো জায়গা নেই, সেটাই হওয়া উচিত। কিন্তু দেবরাজ, এটাও তো ঠিক যে তৃণমূলে যারা আগে ছিল তাদের মধ্যে অনেকে আজকে মনে করছেন যে একটা শেল্টার খুঁজে পেয়েছে,
সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে একের পর তুমি ধরো যে অরূপ বিশ্বাস, যিনি স্পোর্টস মিনিস্ট্রি দেখতেন এবং যার বিরুদ্ধে মেসি কাণ্ড সহ আরও একাধিক অভিযোগ রয়েছে, এমনকি সুরুচি সংঘ দখল করে রাখা, ক্লাব এলআইসির জমি দখল করে রাখা সহ বিভিন্ন অভিযোগ, ববি হাকিম তার বিরুদ্ধেও অনেক অভিযোগ রয়েছে। এই প্রশ্নগুলো কিন্তু এখন উঠতে শুরু করছে। মানুষও বলছেন বা কালীঘাটপন্থী বা মমতাপন্থীর তৃণমূলীরা বলছেন এরা গ্রেপ্তার কবে হবে। পৃথ্বীরাজ, বিষয়টা হচ্ছে দেবাশিস দা, আমি যখন প্রথম বিজ্ঞানকে চিনতে শিখি, মানে ফিজিক্স জীবনে প্রথম পড়া শুরু করি, তখন আমার যে প্রথম যে চ্যাপ্টারটা আমি পড়ি তার নাম ছিল মোশন। এই মোশনে আমার সাথে একজন ভদ্রলোকের পরিচয় হয়। সেই ভদ্রলোকের নাম ছিল স্যার আইজ্যাক নিউটন। এই আইজ্যাক নিউটন 3টে মোশনের থিওরি বার করেছিল। একটা ছিল ইনার্শিয়া, আর একটা ছিল লিনিয়ার মোমেন্টাম, আর একদম শেষ দিকে এসে ওই যে তৃতীয় সূত্র, ফর এভরি অ্যাকশন দের ইজ অলওয়েজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। আজকে আপনি যে বক্তব্য, মানে আজকে আপনি যে কথাগুলো বললেন এবং কৃষাণুদার কথাগুলো শোনার পর আমার 2024 সালের 24শে মার্চের কথা মনে পড়ছে। একদম মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি গাড়ির ওপর দাঁড়িয়ে সরাসরি বলছে, আমরা চাইলেই 10টা বিজেপির এমএলএ আমাদের ঘরে ঢুকে পড়বে। এই কথাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল। তো আমাদের কিছু করতে হয়নি দাদা, নিজেদের অবস্থানটা দেখুন। 4 মে সরকারের ব্যাটন পরিবর্তন হয়েছে, একটি সরকার চলে গেছে, একটি সরকার জায়গা করে নিয়েছে। এই সময় দাঁড়িয়ে বিজেপিকে কাউকে ডাকতে হয়নি। তৃণমূলের নিজস্ব গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যেই, মানে ঠিক ওদের যেটা ট্র্যাডিশন ছিল বা ওরা যেভাবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে জন্ম নিয়েছিল, একইভাবে এরম করে দুভাগ হয়ে গিয়ে একটা ঋত তৃণমূল হয়ে গেল, একটা কালীঘাট তৃণমূল হয়ে গেল। তো আমি এইটাই মানে একদম প্রথম থেকে বলার চেষ্টা করছি যে পথ ভাই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখিয়েছিল, এখন সে পথে তৃণমূল ভোগ করছে। এবার বিষয়টায় আসি, এগুলো বাদ দিন, এগুলো তো আমাদের আলোচনা চলবে, বিশ্লেষণ চলবে, সমস্ত এই দেখতে পাবেন। কিন্তু বিষয়টা হচ্ছে, আজ যখন দেবরাজকে নিয়ে আলোচনা হচ্ছে, আমার মনে পড়ে যায় এই ঠিক কিছুদিন আগে যে বিধানসভা ভোটটি সম্পন্ন হলো, আমায় তরুণদা বলেছিলেন যে সমস্ত রাজনৈতিক যে সভাগুলো হবে রাজারহাট গোপালপুরে, সেখানে বক্তব্য রাখতে। তো সেইখানে বক্তব্য রাখতে রাখতে বহু মানুষ আমাদের কাছে এসে বিভিন্ন সময় বলেছিল যে এই দেবরাজ চক্রবর্তীকে অ্যারেস্ট করা সব থেকে বেশি প্রয়োজন। তার কারণ তরুণদাও বিভিন্ন সময় দাঁড়িয়ে দাবি করেছিল যে সামনে যেটা দেখছেন সেটা হচ্ছে রবার্ট স্ট্যাম্প। অদিতি মুন্সি হচ্ছে কার্যত একটা রবার্ট স্ট্যাম্প। পেছনে যেই মানুষটা বসে রয়েছে সে একটা সর্বগ্রাসী মানসিকতা নিয়ে বসে রয়েছে এবং যে দিনান্তে তৃণমূলের একটা ক্যালকুলেটরে পরিণত হয়েছে। কীরকম ক্যালকুলেটর? সেখানের প্রমোটারদের থেকে শুরু করে তার কি হিসেব হবে, তার কাছে কত টাকা যাবে, তার সাথে সাথে তার হাত থেকে কতটা টাকা সাইফুন হয়ে সেটা ক্যামেক স্ট্রিটে পৌঁছবে, এর একটা হিসাব। এবং তার সাথে সাথে তার বিরুদ্ধে ডিসপ্রপোর্শনেট অ্যাসেট, এক্সটর্শন থেকে শুরু করে বহু অভিযোগ ছিল এই দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে। এবং সব থেকে বড় কথা, এই যে কৃষাণুবাবু এখানে বাল্মীকি সাজছেন না, সব থেকে বড় কথা 2021 সালের বিধানসভা নির্বাচনের পর পোস্ট পোল ভায়োলেন্সে অনিমা কাকিমার ছেলে প্রসেনজিৎ, তাকে পোস্ট পোল ভায়োলেন্সে যেভাবে রাজারহাট গোপালপুরের মাটিতে মার্ডার করা হলো, তার জন্য দায়ী একমাত্র এই দেবরাজ চক্রবর্তী। প্রথমে এই প্রসেনজিৎ বলে যেই ছেলেটি, তার বাবা মায়ের ওপর আক্রমণ চালায় দেবরাজ চক্রবর্তী এবং তার যেই তৃণমূলের দুষ্কৃতী বাহিনী, সেই দুষ্কৃতী বাহিনীদের পাঠিয়ে তাদের ওপর আক্রমণ চালায়। এবং গতকাল তরুণদা সরাসরি দাবি করেছে সংবাদ মাধ্যমের সামনে যে প্রথমে বাবা মা এবং তারপরের দিন বলা হয় ছেলেকে ডেকে পাঠাতে, এবং ছেলেকে ডেকে পাঠানোর পর তাকে মার্ডার করা হয়। আপনি বলুন, এর পরেও কি অপরাধের প্রমাণ দরকার কৃষাণুবাবুদের? এর পরেও কি তাদেরকে জাস্টিফাই করতে হবে যে কেন দেবরাজ চক্রবর্তী গ্রেপ্তার হবে? এই যে শওকত মোল্লা, এই শওকত মোল্লাকে বিভিন্ন সময় বিভিন্ন সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে আপনারাই তো আলোচনা করেছেন যে মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভায় দাঁড়িয়ে এই শওকত মোল্লাকে বলেছিল ও ভালো বোম বাঁধতে পারে। তো মুখ্যমন্ত্রীর কাছে এই ইনপুট তো আজকের থেকে, মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই ইনপুট তো আজকে থেকে ছিল না, দীর্ঘদিন ধরে ছিল। তাহলে তা জানার পরেও সে সময় মুখ্যমন্ত্রী কোনো স্টেপ নেননি। না, তাহলে আমাকে একটা কথা বলো, এই যে শওকত মোল্লা বা এই দেবরাজ, এদের দ্বারা কালীঘাট তৃণমূল কিভাবে বেনিফিটেড হতো? দেখুন, কালীঘাট তৃণমূলের প্রসঙ্গটা এখানে নয়।
আলোচনার যে টপিকটা বা আলোচনার যে গতিটা, এটা আপনাকে একদিকে স্থির করতে হবে, কারণ এরা হচ্ছে পোটেনশিয়াল ক্রিমিনাল দিনের শেষে। আর কালীঘাট তৃণমূল কেন আমাদের কাছে, কালীঘাট তৃণমূল আর মানে সেই সময় তো কালীঘাট ছিল না, এক সেকেন্ড, সেই সময় একটা তৃণমূলই ছিল। আমি ওটাই আপনাকে বলছি যে কালীঘাট তৃণমূল, ঋত তৃণমূল, মৃত তৃণমূল, ডিমখাও তৃণমূল, এর মধ্যে আমরা কোনো বাইফার্কেশন চাইছি না। আমরা খালি এইটুকুই বলতে চাইছি যে তৃণমূল, মানুষের চোখে তৃণমূল একটা সার্টেন টাইমে মানুষ বলা শুরু করেছিল যে তৃণমূল ইজ আ কার্স ফর দিস হিউম্যান সিভিলাইজেশন, সেখানে কোনো বাইফার্কেশন হয় না, এখনো মানুষ সেটাই দাবি করে যাচ্ছে। এই যে ঋতব্রত তৃণমূল, কি মনে করছেন এই ঋতব্রত তৃণমূলে কেউ চোর নেই? ঋতব্রত কে ছিল? ঋতব্রত কোথা থেকে বিভিন্ন সময় বিভিন্ন টাকা পয়সা তুলতো আমরা কেউ জানি না, সবাই জানে। এবং যথাযথ সময় এদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে, কারণ কেউ আইনকে টপকে আজকে আপনি চলে যাবেন এটা কোনোদিন হতে পারে না। মানুষ জানতে চাইছে সেই যথাযথ সময়টা কখন। না, যথাযথ সময়টা আপনি দেখুন, আমাদের পশ্চিমবঙ্গে সরকার হওয়ার পর আমরা প্রথম দিন থেকে অ্যাকশন শুরু করেছি। আমরা কিন্তু কোনো তোলাবাজকে রেয়াত করিনি, কোনো যারা দীর্ঘদিন মানুষের ওপর অত্যাচার চালিয়েছে কাউকে রেয়াত করা হয়নি। আজকে দিনান্তে দাঁড়িয়ে কৃষাণুবাবু আপনার সংবাদ মাধ্যমে এসে প্রতিনিধিত্ব করছেন কালীঘাট তৃণমূলের হয়ে, তাই কৃষাণুবাবু এই কথাটা বলছেন। কালকে এই দেবরাজ যদি ঋতব্রত তৃণমূলে চলে যেত তাহলে অমনি দেবরাজ চক্রবর্তী খারাপ হয়ে যেত কৃষাণুবাবুদের কাছে। এখন কৃষাণুবাবুরাও বুঝতে পারছেন না কার সম্পর্কে ভালো কথা বলবেন আর কার সম্পর্কে খারাপ কথা বলবেন। তার কারণ আমি এই কথাটা যদি আপনাকে আজকে প্রশ্ন করি যে এই ঋতব্রত সম্পর্কে তো সমস্ত ডিটেলস ছিল তৃণমূলের কাছে, তাহলে 2026 সালের বিধানসভার আগে টিকিটটা দিয়েছিলেন কেন? জানতেন না? এই ঋতব্রতকে নিয়ে আজকে বিধানসভার বুকে দাঁড়িয়ে কুণাল ঘোষ প্রেস কনফারেন্স করছে, সেখানে ঋতব্রতকে নিয়ে যা ইচ্ছা বলে গেলেন কুণাল ঘোষ। আরে এই কুণাল ঘোষই তো একদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সারদার সব থেকে বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেছিলেন। তো আজকে আমার এখানেই একটা ছোট্ট কথা যে আজকে তারা তৃণমূল ছেড়ে, মানে কালীঘাট তৃণমূল ছেড়ে একটা নতুন ব্লক গঠন করেছে বলে তারা খারাপ, কিন্তু সেই সময় আজকে যদি তৃণমূলটা জিতে যেত এবং অত্যাচারের পর্ব যদি শুরু হতো বিজেপির ওপর, তখন এই ঋতব্রত তৃণমূল থাকতো না, ঋতব্রতকে সোনার মুকুট পরাতো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তুমি সোনার যদি হতো প্রাক্তন মুখ্যমন্ত্রী, যদি মুখ্যমন্ত্রী হতো না, এইটা হয়তো কল্পনায় সেই মানে সোনার পাথর বাটি হতে পারে। তবে আমি এইটুকু 5 সেকেন্ড নিয়ে নিচ্ছি। ভোট শেষ হওয়ার পর রাজারহাট, গোপালপুরের সমস্ত পার্টি অফিসে যখন অভিযান চালায়, যে অস্ত্রগুলো বেরিয়ে এসেছিল এবং তরুণজ্যোতি তেওয়ারি সেইখানকার বিধায়ক যেগুলো আপনাদের সংবাদ মাধ্যমের সামনে নিয়ে এসেছিল, সেগুলো কি তুলো না সেগুলো ওই মানে মেডিসিনের মানে প্রিভেনশন? আমি একটু চন্দনদার থেকে জেনে নিই। তবে আমাদের কাছে এটা খবর ছিল যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে এবার উলুবেড়িয়া থেকে দাঁড় করানো হয়েছিল রাজ্যের মন্ত্রী করা হবে বলে। আমার কথা হচ্ছে যাদের উপর দল এবং দলনেত্রীর এতটা ভরসা ছিল, বিশ্বাস ছিল, তারা আজকে যখন আলাদা করে একটা ব্লক তৈরি করছে, হঠাৎ করে তারা দলের কাছে খারাপ হয়ে গেল। সব মানে আখেরে তো এদের এক্সিস্টেন্সিটা কি? এরা তো সবাই তৃণমূল। এরা ভোটের পরে কে কোথায় গেছে সেটা বড় কথা নয়, এরা তো আলটিমেটলি তৃণমূল। এই ঋতব্রতই আমি জানি নাকি, মানে এটা শুনেছিলাম যে উনি নাকি শিল্পমন্ত্রী হবেন রাজ্যের, শোনা কথা আমি বলছি, আমার কাছে কোনো তথ্য ভিত্তি নেই। তবে আমি শুনেছি যে ওনাকে দাঁড় করানো হয়েছে এই কারণের জন্যই, ঋতব্রতকে এই জায়গায় নিয়ে যাবে। অরূপ বিশ্বাস, ববি হাকিম, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন যে ববি, অরূপ এরা নতুন তৃণমূলের জন্ম দেবে। হ্যাঁ, নতুন তৃণমূল, মানে আমার পরে নতুন প্রজন্মের তৃণমূলের কারা জন্ম দেবে? ববি এবং অরূপ। এরা মমতা বন্দ্যোপাধ্যায় দুহাত ডান বাহাত, আজকে তাকে কৃষাণুদার এখানে বসে এইসব বলতে হচ্ছে। আমি চন্দনদার কাছে জানতে চাই যে শুধুমাত্র দেবরাজকে গ্রেপ্তার, কৃষাণুদা আসছে, দাদা আসছি, একটু চন্দনদারটা শুনে একসঙ্গে আপনি উত্তর দিন, ভালো হবে। চন্দনদা অনেকক্ষণ বসে রয়েছেন, জাস্ট ওনার দৃষ্টিভঙ্গি থেকে কিভাবে দেখছেন আমি দেখি। একের পর এক এমন লোক উঠে আসছে যারা শত শত হাজার কোটি, মানে আমি যদি পঞ্চায়েত লেভেলে যাই সেখানেও দুর্নীতি হয়েছে। এই চেনটা কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যুক্ত ছিল? এরা কি ব্যক্তিগতভাবে, যেমন কালকে তাপস মণ্ডল, মানে যিনি নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া সেই মিডলম্যান, তাপস মণ্ডল বলছেন যে 100 কোটি টাকার উপরে শুধু এসএসসি প্রাইমারিতেই দুর্নীতি হয়েছে। এই টাকা মানে কিভাবে সম্পর্কিত ছিল এবং এই যে অভিযোগ বা আজকে যে ঘটনাগুলো ঘটছে তার ব্যাখ্যা কি আপনার কাছে? দেখো, একেবারে শুরুতে আমি যতটা
বুঝলাম একটা কথা অবশ্যই সত্য, সেটা পৃথ্বীরাজ যেভাবে এক্সপ্লেন করলেন, নিউটনের তৃতীয় সূত্র, যেটা আমরা সকলেই জানি, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট এন্টারটেনমেন্ট। আমি আর এর বাইরে যাচ্ছি না, এটা আর কোনো অবস্থানে অপোজিট রিয়াকশনের প্রশ্ন নেই। দিস হ্যাজ বিকাম অ্যান এন্টারটেনমেন্ট। আমি তোমাকে শুরুতে এই কথাটা এই কারণে বললাম যে তুমি একদম বাইফার্কেশনের প্রশ্নটা যখন আনলো, একটা জিনিস তুমি বোঝো, ঐতিহাসিক কয়েকটা প্রশ্নকে আমাকে সামনে রাখতে হবে, কিন্তু তারও আগে 4 তারিখ জুন মাসে, মে মাসে যে নির্বাচনের রেজাল্ট সংগঠিত হলো, তার পরবর্তী সময় আজও শ্রমিক ভট্টাচার্যের মতো মানুষকে বলে বেড়াতে হচ্ছে 4 ঘন্টার বিজেপি। এখন প্রশ্নটা কেন আজও বলে বেড়াতে হচ্ছে, কেন? তার কারণ হচ্ছে যে প্রকাশ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে অন্তত বিজেপির প্রত্যেকটা ক্ষেত্রে। সেটা হলো যে বিজেপির জিতে আসার পর, ম্যাসিভ ম্যান্ডেটের পর, সম্ভবত পৃথিবীর ইতিহাসে এই প্রথম, ভারতে তো অবশ্যই, অনেক সময় পাওয়ারে থাকবার জন্য বা আলটিমেটলি গভর্নেন্সে থাকবার জন্য সংখ্যাতত্ত্ব ডেমোক্রেসিতে একটা বড় ফ্যাক্টর। সেই সংখ্যাতত্ত্বকে জড়ো করবার প্রয়োজন, যেটা মধ্যপ্রদেশে কংগ্রেস ভেঙে বিজেপি সরকার গঠন করেছে, বা মহারাষ্ট্রে একনাথ সিন্ধেকে সামনে রেখে সরকার গঠন করেছে শিবসেনাকে ভেঙে। ঠিক তেমনভাবে যদি পশ্চিমবাংলার ঘটনাটা ঘটতো তাহলে ব্যাখ্যাটা অন্যরকম হতো। কিন্তু দেখা গেল পশ্চিমবাংলার ঘটনাটা ম্যাসিভ ম্যান্ডেট পাওয়ার পরে এসে দাঁড়ালো অপোজিশনকে অকুপাই করতে হবে, এবং অপোজিশনকে সেখানে তৈরি হয়ে গেল এই বাইফার্কেশন। একটা কালীঘাট তৃণমূল, আর একটা সো কল্ড কে একজন বিরোধী দলনেতা। আমার বারবার মনে হয় তার কমিটমেন্ট নিয়ে, অন্তত তৃণমূলের দ্বন্দ্ব কেন হলো না, তার কমিটমেন্ট নিয়ে সারা পশ্চিমবাংলার সাধারণ মানুষের প্রশ্ন চিরকাল রয়ে গেছে। তার কারণ সকলে জানে, হাউ হি ডিচড ওর নিজের পার্টি বুদ্ধবাবুকে কীভাবে ডিচ করেছিলেন, এবং কিভাবে ক্ষমতা এসেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় অমিত মিত্রকে আক্রমণ করেছিলেন, কেন ক্ষমতা এনেছিলেন, হয়তো দ্যাট ওয়াজ অ্যান এন্টারটেনমেন্ট। আমি কেন বললাম, হয়তো মনে হতে পারে ওর যে ক্যাপাসিটি আক্রমণের, সেটা বোধহয় তৃণমূলই একটা যোগ্যতার কারণ ছিল, যার জন্য তাকে নিয়ে এসে রাজ্যসভায় পাঠিয়ে দেওয়া। আজকে ঘটনাটা বোঝা যাচ্ছে। কিন্তু আমার প্রশ্ন সেখানে নয়। আমি তোমাকে এক্সাম্পল জাস্ট একটা দিচ্ছি, ভেরি ইন্টারেস্টিং এক্সাম্পল। আমি আজকে দেবরাজকে দেখলাম গ্রেপ্তার হতে গতকাল মাঝরাতে। আমি এর আগে দেখেছি এক ঝাঁক তৃণমূল কংগ্রেসের নেতারা গ্রেপ্তার, এবং এটা নিয়ে কোনো সন্দেহ নেই দুর্নীতিতে সমানভাবে। তোমার ওই বেলাগাম দুর্নীতিতে আমার মনে হয় আমার থেকে বেশি খুব কম পার্টিসিপেন্টস হয়েছে অ্যাক্রস দি পলিটিক্যাল পার্টিস। আজ পর্যন্ত বারবার দুর্নীতির প্রত্যেকটা জায়গাতে আমরা ফোকাস করেছি যে কীভাবে দুর্নীতি হয়েছে। তুমি একটু পিছিয়ে যাও, 1994-95 সাল, 1994-95 সাল হর্ষদ মেহতার একটা কেস এলো, এবং সেখানে নাকি ঘুষ দিতে দেখা গেছিল প্রধানমন্ত্রী নরসিমহা রাওকে একটা ব্রিফ কেসে। ইন্টারেস্টিং ফ্যাক্ট, একটা ব্রিফ কেসে কী ছিল না, একটা ব্রিফ কেসে 1 কোটি টাকা। এবং পরবর্তী সময় দেখা গেল যে ব্রিফ কেসটার সাইজ 1 কোটি টাকা ধরানোর কোনো, দ্যাট ওয়াজ ডেমনস্ট্রেটেড, যদি কেউ মনে করতে পারে। প্রশ্নটা সেটা নয় প্রধানমন্ত্রীকে 1 কোটি টাকা ঘুষ দিয়ে নাকি হর্ষদ মেহতার মতো 30,000 কোটি টাকার তখন ইউটিআই কেলেঙ্কারি পার পেয়ে যাওয়া গেল। আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি যদি 1300 কোটি টাকার হিসেবটা শুধু দেবরাজের ধরো, আমি জানি তৃণমূলের দুর্নীতি নিয়ে আমাদের নতুনভাবে বলবার কিছু নেই, প্রত্যেকে স্টলওয়ার্ড দুর্নীতি করেছেন, এবং যারা যারা অন্তত গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে কিষাণুরা তো অবশ্যই ব্যতিক্রম। কিন্তু ব্যতিক্রম না থাকলে তো দলটাই থাকতো না, কিছু তো ব্যতিক্রম আছেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ব্যতিক্রমী কি এরা, যারা দল যে মুহূর্তে ডুবলো ঠিক সেই মুহূর্তে উল্টো ক্যাম্পে গেল? ব্যতিক্রমী কি এটা যে মুখ্যমন্ত্রী অ্যাকশন নেব বলে এদের মাথায় আশীর্বাদের হাত ছায়া, দেয়ার সেভিং স্কিমস? বোঝা যাচ্ছে লড়াইটা কে করেছে? পৃথ্বীরাজের মতো বাচ্চা ছিল, একদম ওর বাবার সাথে আমাদের রাজনীতির সম্পর্ক। আমি আবারও বলি, ওকে আমি যথেষ্ট স্নেহ করি। এদের মতো ছেলেরা লড়াই করেছে। 2021-এ দেবাশিস তোমার মনে আছে কতবার আমরা বলেছিলাম যে বিরোধী দল হিসেবে আমরা বলছি বিজেপির নেতৃত্বে বিভিন্ন বিজেপি কর্মীদের ওপর আক্রমণ হচ্ছে কেন, বিরোধী দলের ওপর আক্রমণ হচ্ছে কেন, আমরা সহ আমরা বিজেপিকে ইনক্লুড করেছিলাম। আমাদের আলটিমেটলি এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী, আমি বাদ দিলাম মুখ্যমন্ত্রী, আমি বাদ দিলাম শ্রমিক ভট্টাচার্য, ঘটনা হচ্ছে 4 ঘন্টার বিজেপি। 4 ঘন্টার বিজেপি এত বড় ক্ষমতা কি করে পায়, যারা এই প্রচ্ছন্ন মদত দিচ্ছে এবং বিরোধী স্পেসটাকে শূন্য করছে। এর সাথে একটা জিনিস লিঙ্ক করতে পারো, কংগ্রেস মুখ ভারতের একটা প্রসঙ্গ এসছে না,
প্রধানমন্ত্রী বলেছিলেন, বিভিন্ন সময় বলেছিলেন। তো যদি বিরোধী স্পেসকে ম্যাসিভ ম্যান্ডেট পাওয়ার পরেও কেউ অকুপাই করবার চেষ্টা করে, তাহলে সেই থিওরি মেনেই তারা কাজ করছে। মুশকিলটা হলো যেটা করা সম্ভব না সেটা চেষ্টা করছে। আজকে দেবরাজের গ্রেপ্তার বাস্তব, ঠিক তেমনভাবে গ্রেপ্তার হওয়া দরকার ছিল ক্রীড়ামন্ত্রীর, একদম। গ্রেপ্তার হওয়া দরকার ছিল প্রাক্তন মেয়রের। ঠিক। এরা যদি গ্রেপ্তার না হন তাহলে দেবরাজ একা কেন? আমার প্রশ্ন হচ্ছে, সেখানেই প্রশ্ন, ওই বাইফার্কেশন, একটা কালীঘাট তৃণমূল আর একটা বোধহয় অন্য কোনো তৃণমূল যারা বেশ। ছত্রছায়ায় পার পেয়ে যেত। কিন্তু এই অন্য তৃণমূল, আজকে আমি ওই জায়গা থেকেই ধরি চন্দনদার বক্তব্যের, যে তাহলে আইনের শাসন যে প্রতিষ্ঠা হয়েছে আমি বলছি, সেটা কি সম্পূর্ণ হলো? সেই বৃত্তটা কি সম্পূর্ণ হলো? একদিকে যেটা হচ্ছে তাতে মানুষ খুশি, কিন্তু পাশাপাশি এই প্রশ্নও তো মানুষের কাছে থাকবে যে এতগুলো লোক মারা গেল বাড়ি ভেঙে পড়ে, এবং যাতে যে মেয়রের সই রয়েছে, প্রাক্তন যে মেয়র যিনি অবসর নিয়েছেন নিজে স্বেচ্ছায়, সেই মেয়রের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এখন সময় বলে দেবে যে আইনের শাসন কিভাবে প্রতিষ্ঠা হয়েছে। তবে এটা ঠিক যে আজ থেকে বছর 4 আগে 5 আগে ঘটা অপরাধকে টেনে বার করে আনা হচ্ছে। অপরূপা পোদ্দার তার স্বামীর গ্রেপ্তার হওয়ার ঘটনা তো সেটাই প্রমাণ করছে। এখন তো খুব স্বাভাবিকভাবে তপন দত্ত খুনে অরূপ রায়, যিনি ওই দলের একটা বড় স্ট্রেচারাল পদ হোল্ড করে রয়েছেন, তার কি হবে সেটা একটা বড় প্রশ্ন আসছে আজকের দিনে দাঁড়িয়ে। ঠিক সেই মুহূর্তেই ওই ঋত তৃণমূলপন্থীরাই দিল্লিতে গিয়েছেন। আমি ফিরে এসে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বাইট শোনাবো, কি বলেছেন তিনি। কিষাণুদা আগের ইস্যুতে বলবেন বলে হাত তুলেছিলেন, আমি কিষাণুদার কাছে যাবো, একসঙ্গে দুটো বিষয় জানতে চাইবো আপনার থেকে। একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। প্রতীকের প্রশ্ন, ফান্ডের প্রশ্ন কোথা থেকে আসছে আমরা জানি না, কারণ আমরাই তো তৃণমূল কংগ্রেস। তো তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা, তৃণমূল কংগ্রেসের অল ইন্ডিয়া চেয়ারপারসন শ্রী অরূপ রায়ের নেতৃত্বে আমরা 10 জন সব মিলিয়ে, আমাদের এনডব্লিউসির মেম্বাররা, এমএলএরা, প্রাক্তন মন্ত্রী শ্রী স্নেহাশিস চক্রবর্তী সহ আমরা আজকে এখানে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চকে মিট করেছি। 22 তারিখ ডেলিগেট সেশন হওয়ার পরই 23 তারিখ আমরা আমাদের রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে ইলেকশন কমিশনকে চিঠি দিয়েছিলাম এবং অনুরোধ জানিয়েছিলাম যে আমাদের একটা ডাকবার জন্য, যাতে আমরা ব্যক্তিগতভাবে ফিজিক্যালি এসে আমাদের কথা বলতে পারি। আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে ধন্যবাদ জানাই, চিফ ইলেকশন কমিশনার এবং অন্যান্য ইলেকশন কমিশনারদের ধন্যবাদ জানাই। তারা পুরোটা হচ্ছে আমাদের কথা শুনেছেন এবং জানিয়েছেন যে তারা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কাছে জানাবেন। अगर कोई लोग ये बाली चोरी किए हैं, बाली का सिंडिकेट चलाए हैं, कोयला का सिंडिकेट चलाए हैं, डोलोमाइट का सिंडिकेट चलाए हैं, कैटल का सिंडिकेट चलाए हैं, तो इन लोगों के खिलाफ कार्रवाई होना चाहिए। कार्रवाई होना जरूरी है। ये बंगाल का आवाम का भी इतने जो भारी मत तृणमूल कांग्रेस के खिलाफ है, ये तो करप्शन के खिलाफ भी मत है। तो हम लोग, जो लोग यहाँ पर है और जो लोग नहीं हैं, हम सब एक कलेक्टिव में बिलोंग करते हैं। यहाँ कोई इंडिविजुअल का सवाल नहीं है। जो हम लोग बोल रहे हैं, हो सकता है मैं बोल रहा हूँ, मगर ये कलेक्टिव डिसीजन के तहत ही बोल रहे हैं। কিষাণুদার কাছে আসবো। আর আজকে আরেকটি ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে তৃণমূলের যে পার্টি অ্যাকাউন্টটা রয়েছে, সেটাও আগামী মঙ্গলবারের মধ্যে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য বলছেন যে তাতে কত টাকা রয়েছে বা কি অবস্থা অ্যাকাউন্টটার, সেটা ক্লিয়ার করতে হবে কোর্টের সামনে। বিপদ আরও বাড়ছে কোন দিক থেকে, সেটা হচ্ছে গলার আওয়াজ যে টেস্ট করা, এই ক্ষেত্রে অভিষেককে কিন্তু যেটা রিল্যাক্সেশন চাওয়া হয়েছিল সেটা ছাড় দেওয়া হয়নি। বিদেশ যাওয়ার অনুমতি অভিষেককে দেওয়া হয়নি। কেন জানি না, মনে হচ্ছে একটা অদ্ভুত বেষ্টনী চারিপাশ থেকে ঘিরে ফেলছে ধীরে ধীরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবং সেখানে দাঁড়িয়ে অনেক ক্ষেত্রে তো দেখছি এখন কালীঘাটপন্থীরাও, হয়তো কিষাণুদারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের নামকেই সামনে আনছেন। কোথাও না কোথাও যুবরাজ বা সেনাপতি আজকে আর নেই, মানে প্রাসঙ্গিক তালিকায় নেই। অন্যদিকে নিয়োগ দুর্নীতিতে অভিষেকের অঙ্গুলি হেলনেই হতো, এরকম মিডলম্যানরা বলা শুরু করেছে। মিডলম্যানরা, যে নিয়োগ দুর্নীতিতে যা হতো মারাত্মক চাপ ছিল এবং সেই চাপ দেওয়া হতো হচ্ছে ক্যামাক স্ট্রিট থেকে, এবং সেটা সুজয় কৃষ্ণ ভদ্রের হাত ধরে ওই কুন্তল শান্তনুদের মতো যারা মিডলম্যান, তাদের মাধ্যমে এসে পৌঁছতো গ্রাসরুটে। এখানেও 600 কোটি টাকা দুর্নীতি।
তাহলে একেবারে অভিষেক অপ্রাসঙ্গিক। আরে মিডিল ম্যানের আরেকটা অংশই তো এই দেবরাজ চক্রবর্তী। হ্যাঁ না, মিডিল হ্যাঁ মানে ওর এও তো তো নিয়োগ একটা দুর্নীতিতে middleman। নাম জড়িত হ্যাঁ, রয়েছে, উত্তর বলুন। 24 পরগনা। আমি কিষাণুদার কাছে আসি। কিষাণুদা, দেখো, প্রথম কথা হচ্ছে যে আমি একটু আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনছিলাম। এখন কেউ যদি দাঁড়িয়ে বলে যে হাওড়া ব্রিজ কথাটা শুনলে কারুর যদি অনালুলু শহরের চিত্রটা মুখের মধ্যে বা চোখের সামনে ভাসে, তাহলে তো ভাই তার বুদ্ধি বিবেচনা সম্পর্কে আমাকে ভাবতে হয়। আমি তো আর বলতে পারি না হাওড়া ব্রিজ হলে কোন শহর মাথায় আসে। সকলেই জানে বিশ্ব বাংলা গেট দেখলে কোন শহরের চিত্র মাথায় আসে। সেমনি তৃণমূল কংগ্রেস বা তার প্রতীক জোড়াফুল চিহ্নটা দেখলে কার নাম মাথায় আসে আমরা সকলেই জানি। দীর্ঘদিন ধরে আমাদের এই মিডিয়াতে সেই অবজ্ঞার সামনে হতে হয়েছে, অবজ্ঞা মুখে পড়তে হয়েছে যে তৃণমূলের একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তো তার লিখে সেই দিন মিডিয়া আমাদেরকে এইটা কটাক্ষ করেছে বা মিডিয়াতে বসে বিভিন্ন মানুষ করেছে। তো সেখান থেকে দুটো ল্যাম্প পোস্ট বেরিয়ে গিয়ে কি বলছে কি করছে তাতে কি প্রাসঙ্গিকতা থাকে? হ্যাঁ, দুই হলো যে আমি পৃথ্বীরাজের কথা খুব মন দিয়ে শুনলাম। ও নিউটনের ও সায়েন্সের ছেলে, অনেক ভালো ভালো কথাগুলো শুরু করলো। এবং যদি আমি বয়সের নিরিখেও দেখি আমরা যতজন আছি ও সব থেকে কনিষ্ঠ, তো সুতরাং নিউটনের এইসব যে থিওরিগুলো, এই যে থার্ড ল যদি আমি কখনো বলবৎ হতে দেখি, আমাদের 3-4 জনের মধ্যে সব থেকে বেশি ওটা দেখার সুযোগ হচ্ছে পৃথ্বীরাজ। তো এই যে এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, এটা চন্দন দাস সিনিয়র মানুষ, তিনি অনেক দেখেছেন জীবনে, ভবিষ্যতেও কিছু দেখবেন, কিন্তু সব থেকে বেশি ভবিষ্যতে দেখার সুযোগ হচ্ছে পৃথ্বীরাজ। তো সুতরাং আজকে আমি যা বলি, আমি দলের প্রতিনিধি, দলের কথা বলবো, পৃথ্বীরাজ তার দলের কথা বলবে, চন্দন দা তার দলের, সকলে আমরা দলীয় প্রতিনিধি। আজকে 2016 সালে বিজেপির কোন দলীয় প্রতিনিধি, দলীয় মুখপাত্র এসে নারদা নিয়ে যাদের দিকে দুর্নীতির বান ছুড়ে দিয়েছে, এমনকি তখন যদি আমি নির্বাচনে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনি, এ আয়া নির্লজ্জ বেহায়া কি কথা না ব্যবহার করেছে, যে টিভির পর্দার সামনে সারা বিশ্ব দেখেছে টাকা নিচ্ছে, হাতে করে টাকা নিতে দেখেছে। তার এই কটাক্ষটা আমার নয়, প্রধানমন্ত্রীর কটাক্ষ। সেই দিন তাদের মূল্যায়ন ছিল নারদা কেলেঙ্কারি নিয়ে, নারদা কেলেঙ্কারিতে যুক্ত মানুষদের সাথে নিয়ে, আজকে তারা সেটা বলছে না। যেমন আমার যেটা পৃথ্বীরাজ আমাদের কথা বলছেন, নেতৃত্ব স্বীকার করে নিয়েছেন মূল্যায়নে ভুল হয়েছে। বেশ কিছু মানুষের সম্পর্কে মূল্যায়নে আমাদের ভুল হয়েছে, নেত্রী স্বীকার করেছেন, কিন্তু বিজেপি তো স্বীকার করছে না। বিজেপির একজন নেতা, সম্ভবত সম্পাদক বা সাধারণ সম্পাদক, তার বিরুদ্ধে বিজেপি বিরোধী দলে থাকাকালীন তার বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে অভিযোগ হলো দুর্নীতি, সম্পত্তি করা, তার পরিবার পরিজন, বউ শাশুড়ি শালীর নামে নাকি প্রচুর সম্পত্তি হয়েছে, এই হয়েছে। রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রপতির দপ্তর থেকে সেটা পশ্চিমবঙ্গ সরকারের কাছে তদন্তের জন্য এল। তাহলে এখন সেই নেতা কোথায়? সেই সম্পাদক থেকে কি আরো অনেক কিছু বড় হয়েছে? তিনি কি বিধায়ক, মন্ত্রী, এসব কিছু হয়েছে? বেশ, আমি এই প্রশ্নগুলোই পৃথ্বীরাজের কাছে নিয়ে যাব দাদা। হেমন্ত বিশ্ব শর্মা হোক, অজিত পাওয়ার হোক, শুভেন্দু অধিকারী হোক, এদের বিরুদ্ধে অভিযোগগুলো বিজেপিরই করা। বিজেপি তার মূল্যায়ন অবস্থানে হয়েছে, আবার বিজেপি এখন অন্যকে প্রশ্ন করছে যে তুমি কি করে তোমার অবস্থান পাল্টেছো। রাজনৈতিক দল অবস্থান করে, আমরা মুখপাত্র মাত্র, আমাদের এসে দলের কথাটাই এসে বলতে হয়। কিন্তু এক মুখপাত্র যাতে আরেক মুখপাত্র কে নিয়ে অবজ্ঞা বা টিটকিরি তার ছিল না করে, তার কারণ হচ্ছে ওই নিউটনের থার্ড লটাই হবে। সুতরাং আমি আবার বলছি যে আমার নেত্রী অন্তত সেই এথিক্যাল পজিশনিংটা দেখিয়েছে, সেই মরাল কারেজটা দেখিয়েছে, বলেছে ঋতব্রত সম্পর্কে বা বাকিদের সম্পর্কে মূল্যায়নে ভুল হয়েছে। কিন্তু আজকে যে ববি হাকিম সম্পর্কে তার ওএসডি দুর্নীতির দায়ে ধরা পড়লো, তার বিরুদ্ধে অনেক অভিযোগ, তাহলে তাকে বাঁচাবার জন্য স্বয়ং মুখ্যমন্ত্রী ব্যাপারটাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে ঘুরে দিয়েছে, যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে এই কালি ওইসির কোনো সম্পর্ক নেই। এমনকি 2024 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলেন যে তার নাম ব্যবহার করে একদম আমি আসবো কিন্তু পৃথ্বীরাজের কাছে যাব এরই উত্তরগুলো নেওয়ার জন্য, চন্দনদার কাছে। একদম ঠিক, আমি এইগুলোই তুলে ধরবো, পৃথ্বীরাজের কাছে উত্তর দেবেন কিষাণুদা। আপনি একটু জাস্ট অপেক্ষা করুন, আমি একটা বিরতি নিতে দিন, ফিরে আসছি, সঙ্গে থাকবেন। ফিরে আসলাম আলোচনায়। আর এবার আপনাদেরকে দেখাই, এখনো পর্যন্ত কালীঘাট তৃণমূলের পক্ষেই থাকা তৃণমূলের এক সাংসদ, যার নাম হচ্ছে মহুয়া মৈত্র, তিনি কিন্তু দলের এই লোগো সম্পর্কে একটি ইন্টারেস্টিং মন্তব্য তার থেকে আজকে মিডিয়া পেয়েছে। কি সেটা একবার শোনাই আপনাদের, শুনুন। জানে কে আসল তৃণমূল। আর আমি আবার একই জিনিস বলছি, যে মহিলা দাঁড়িয়ে তিনি নিজে
সিপিএম এর আমলে কংগ্রেসের রমরমা বাজার ছেড়ে কংগ্রেসের সুদিনে নিজে একা বেরিয়ে এসে যিনি সিম্বল এঁকে 9টা এমপি থেকে একটা এমপি থেকে আবার ফিরে গিয়ে 3বার চিফ মিনিস্টার হয়েছেন, তাকে সিম্বল নিয়ে ভাবতে হয় না, তার হাত কাজ করে তিনি আরেকটা সিম্বল আঁকতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ঘাসের উপর জোড়াফুল চিহ্ন চলে যাবে কিনা জানি না, তবে এই বক্তব্যে তো মনে হচ্ছে যে খানিকটা যেন আশঙ্কা হচ্ছে কালীঘাট তৃণমূলের যে সিম্বল চলে যেতে পারে যদি গণতন্ত্রের সংখ্যা বড় ফ্যাক্টর হয়। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় আবার কোনো সিম্বল আঁকবেন? যা হোক, সেটা পরের কথা। কিন্তু কিষাণুদার অনেকগুলো প্রশ্ন পৃথ্বীরাজ তোমার জন্য আছে। না, বিষয়টা হচ্ছে দেবাশিসদা কৃষাণুদা যে প্রশ্নগুলো তুললো, নারদা কেলেঙ্কারি, সেই সময় কেন প্রশ্ন করা হয়নি, তারপরে এথিক্স, মোরালিটি, এত বিষয় যে তুললো যে আমাদের মানে এথিক্যাল হওয়া উচিত বিরোধীদের সাথে, কখন এথিক্যাল হবো বলুন তো? এই যে মূল্যায়নের কথা বললো কৃষাণুদা, যে আমাদের মূল্যায়নে ভুল হয়েছে, আমি ধরলাম ঋতব্রতকে ভুল হয়েছে, ছেড়ে দিলাম। আচ্ছা, এনসিপিআই যে 20টা সাংসদ চলে গেছে তাদেরকেও মূল্যায়নে ভুল হয়েছে। রচনা বন্দ্যোপাধ্যায় তো 2024 সালে প্রথম টিকিট পেয়েছিল দাদা, কে দিয়েছিল? মমতা ব্যানার্জি দিয়েছিল। তাহলে রচনা বন্দ্যোপাধ্যায়ের স্বার্থেও কি মূল্যায়নে ভুল হয়েছে? প্রসূন বন্দ্যোপাধ্যায় টিকিট প্রথমবারের জন্য 2026 সালে পেল, তাকেও মূল্যায়নে ভুল হয়েছে। আচ্ছা, ছেড়ে দিলাম, এটা খুব খারাপ। আচ্ছা, চলে আসুন তাহলে শওকত মোল্লা, আজকে যাকে নিয়ে বিষয়বস্তু, তাহলে শওকত মোল্লার স্বার্থেও কি মূল্যায়নে ভুল হয়েছে? আচ্ছা, ছেড়ে দিন শওকত মোল্লা, দেবরাজের স্বার্থেও কি মূল্যায়নে ভুল হয়েছে? তো এই মূল্যায়নে যদি এত ভুল থাকে, তাহলে তৃণমূল দলটাই আসলে সব থেকে বড় ভুল পশ্চিমবঙ্গের মানুষের কাছে। ঠিকটা কি ছিল এটা নিয়ে মানুষ ঠিকটা কি ছিল? দুর্ঘটনা চক্রে তৃণমূলের জন্ম হয়েছে। এই যে মহুয়া মৈত্র এত বড় বড় কথা বলছে, আপনি একটু আগে স্ক্রিনে দেখালেন, চন্দন ঘোষ চৌধুরী আমাদের সহকারী প্যানেলিস্ট এখানে উপস্থিত রয়েছেন। চন্দনদা দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, চন্দনদা ইতিহাসটা আমার থেকে আরো ভালো জানেন। তো চন্দনদাই বলতে পারবেন যে যখন কংগ্রেস ভেঙে তৃণমূল তৈরি হয়, তখন চন্দনবাবুরা কি এই মহুয়া মৈত্রকে দেখতে পেয়েছিলেন? উনি যে এত আঙুল দিয়ে সিম্বল টিম্বলের কথা দেখাচ্ছেন, তখন কি এই সিম্বলগুলো আঙুল দিয়ে কি মহুয়া মৈত্র এঁকে দিয়েছিলেন? যারা পুরোনো দিনের তৃণমূল ছিল তারাই লড়াই করে এসেছিল। এবং তৃণমূলের যে জন্মটা, কংগ্রেসের সঙ্গে তো বারবার করে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত বেইমানি করে, না বেইমানি তো করে এসছে। আমরা তো প্রথম দিন থেকেই বলেছি যে তৃণমূলের জন্মটাই হচ্ছে একটি নির্দিষ্ট গোষ্ঠীদ্বন্দ্ব লগ্ন, সেইখান থেকে তৃণমূলের জন্ম, আমরা তো এটা বলে এসেছি। এবং আমাদের সভাপতি নির্বাচনের আগে এটা স্বীকারও করে নিয়েছিলেন যে যখন মানে কংগ্রেস প্রবল গর্ভযন্ত্রণায় ছটফট করছে, সেই সময় যদি লেবার রুমে লালকৃষ্ণ আদবানি, অটল বিহারী বাজপেয়ীদের মতো মানুষজনেরা না থাকতেন, তাহলে তৃণমূল নামক এই অশান্ত শিশুটির জন্ম হতো। এটা তো বলে এসেছিল। কিন্তু বিষয়টা এটাও আপনাকে মানতে হবে যে তৃণমূল প্রথম থেকেই মানুষকে মানে প্রথম কথা হচ্ছে তারা তো নিজেদের অবস্থানকেই প্রথমে বিট্রে করে ফেললো, এবং পরবর্তীকালে আসন সমঝোতাও তারা করলেন না। তারা বললেন আমরা নিজে লড়াই করব। একবার এনডিএর হাত ছাড়ছে, গিয়ে ধরছে তৎকালীন ইউপিএর হাত, আবার একবার ইউপিএর হাত ছেড়ে চলে আসছে। মানে বিষয়টা কি? তৃণমূল প্রথম থেকেই অশান্ত শিশু, তাই অশান্ত শিশুর বিসর্জন কার্যত নিশ্চিত হয়ে গেছিল। এটা আমি নয় দাদা, যেদিন মুকুল রায় বিজেপিতে এসছিল সেদিন মুকুল রায়ও বলেছিল একটা প্রখ্যাত ইন্টারভিউতে যে তৃণমূল কোনোদিন দীর্ঘমেয়াদী দল হতে পারে না। হয়নি, চলে গিয়েছে। যারা জন্ম দিয়েছিল তারাই তো বলেছিল, তো তাই হয়েছে। তো এখন যতই একদম শেষ, এখন যতই শানুবাবুরা গলা ফাটান, তৃণমূল আর ফিরছে না, এটা কার্যত নিশ্চিত না। তৃণমূল ফিরুক না ফিরুক, কিন্তু ব্যাপার হচ্ছে এই যে মানে তৃণমূল তো এই কংগ্রেসকে শূন্য করে দিতে চেয়েছে বারবার করে। মানে তুমি দেখো, আমার আজও মনে আছে যে ঝালদা পুরসভার ক্ষেত্রে কিভাবে কংগ্রেসের হাতে থাকা তপন কান্দুকে খুন করে, তুমি মানে ভাবা যায় না। ফুলচাঁদ শেখ তো পঞ্চায়েত নির্বাচনে প্রথম বলি হলো, সেটা ঠিক আছে, কিন্তু তপন কান্দুর ইস্যু, এমনকি বামেদের হাত থেকে তার ওয়াইফ পূর্ণিমা কান্দু, হ্যাঁ পূর্ণিমা কান্দু বারবার করে বলেছে। দেখো, একটা আমার পৃথ্বীরাজের কথা শুনতে খুব ভালো লাগছিল, খুব স্বাভাবিক। কংগ্রেসের গর্ভ থেকে জন্ম এবং একটা অশান্ত শিশু, অবশ্যই বাজপেয়ীজির এই অশান্ত শিশুকে মদত দিয়েছিলেন বলে আজকে তৃণমূল বিজেপির ইনরোড পশ্চিমবাংলাতে, এবং ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে দাঁড়ালো যে দৈত্যকে আর বোতলে ভরা গেল না। এটাই হচ্ছে বাস্তব চরিত্র। কিন্তু আমার কাছে প্রশ্নটা একটু অন্যরকম। মমতা বন্দ্যোপাধ্যায় আগে বলেনি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে তো উনি পরে আসেন। আজকে মহুয়া মৈত্র 2007-এ জয়েন করেন কংগ্রেস,
এবং আম আদমি কি সিপাহীতে জয়েন করেন। রাহুল গান্ধীর একটা স্পেশাল ব্যান্ড ছিল, সেখানে জয়েন করেন। পরে কংগ্রেস, তারপরে এই বিচ্যুতি তো কংগ্রেস আমরা অভ্যস্ত হয়ে গেছি। এই বিচ্যুতি থেকে একেবারে 98 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যে কংগ্রেসের গর্ভে আঘাত করেছিলেন, সেখান থেকে তো শুরু হয়েছে এই বিচ্যুতিতে আমরা অভ্যস্ত। আমি একটা কথা বলছি, সিম্বলের যে প্রশ্নটা এসছে, আমার মনে হয় কনক্লুসিভ আইডিয়া সেখান থেকে হতে পারে ইতিহাস যেমন প্রত্যাবর্তন করে, ইতিহাস প্রবর্তিত হয়, নতুন দিশা দেখায়। 1977 সাল, আমি একেবারেই ছোট, ইনফ্যাক্ট একদিন সকালবেলায় মা ডেকে তুলে বললেন ইন্দিরা গান্ধী হেরে গেছেন। ইন্দিরা গান্ধী নামটা খুব পরিচিত, রাজনারায়ণের কাছে ইন্দিরা গান্ধী হেরে গেছেন 77 সাল নির্বাচনে, তুমি সকলেই জানো। তার পরবর্তী সময় আমরা পরবর্তী স্টাডিতে দেখেছি প্রথম এলেন কেপি উন্নিকৃষ্ণন, এবং সেটা ছিল বিরোধী প্রজেকশন। ইনফ্যাক্ট কারণ ইন্দিরা গান্ধীকে এআইসিসিতে, ওয়ার্কিং কমিটি থেকে বার করে দিতে হবে, তো বার করে দেওয়া হলো, এবং তখন কেপি উন্নিকৃষ্ণন কংগ্রেসের দায়িত্বে নিলেন। তার পরবর্তী সময় এলেন ব্রহ্মানন্দ রেড্ডি, মনে থাকতে পারে এই নামগুলো। তারপরে এলেন দেবরাজ আর্টস। কিন্তু 1980 হতে হতেই ইন্দিরা গান্ধী দাবি করলেন কংগ্রেসটা আমার, দেওয়া গেল না তাকে, এসে গেল হাত চিহ্ন, হয়ে গেল কংগ্রেস আই চূড়া। তো আমরা সকলেই খুব ভালো করে জানি 80 সালেই ক্ষমতায় চলে আসা, 82 সালে কংগ্রেস আই প্রবর্তিত হয়ে চলে এলো 83 সালে মূলত জাতীয় কংগ্রেস। তো সিম্বল ইজ নট দ্য ম্যাটার ইজ হু। ইন্দিরা গান্ধীর ফেস, আমি আর নতুনভাবে বললাম না, ঋতব্রতদের সাথে উল্টো দিকে কালীঘাটের যে ফেস, তার কম্পেয়ার হয় না। আমি তৃণমূলের কেউ না, এর বাইরে আমি কিছু বলবো না। একদম। যাক, আজকে হয়তো বা কিষাণুদা খানিকটা স্বস্তি নিয়ে প্যানেল শেষ করবেন যে কালীঘাটের মুখ হচ্ছে শেষ কথা। খালি এইটুকুই বলে দিই, শুনুন, একটা রাজনৈতিক দল হতে হলে তার একটা নির্দিষ্ট আদর্শ বা মতাদর্শ থাকে। তৃণমূলটা হচ্ছে এখন বর্তমান সময় দাঁড়িয়ে দ্য এনসাইক্লোপিডিয়া অফ ক্রিমিনালস বলে পরিচিত পশ্চিমবঙ্গ। আজকে এখানে শেষ করি। তবে এই যে অনেকের পুরনো ভুল ত্রুটি তুলে আনছেন, এটাও তো হয়তো চন্দনদার আজকে ভুল বলে মানবেন যে তারা তো দাবি করেন, অনেক কংগ্রেস নেতা আমি দেখেছি আমার এই প্যানেলে এসে, যে 2011 সালে কংগ্রেস যদি সঙ্গে না থাকতো তাহলে তৃণমূল কংগ্রেসের পক্ষে জিতেই পশ্চিমবঙ্গ দখল করা সম্ভব হতো না। কাজেই একদম আমি বলছি তাই, একদমই। তো আজকে এখানে অনুষ্ঠান শেষ করি। রাজনীতিতে ভুল ত্রুটি থাকবেই, বিশ্বাসঘাতকতা এই সমস্ত থাকবে, কিন্তু নীতি আদর্শের জায়গায় দাঁড়িয়ে আজকে তৃণমূল কোথায় দাঁড়িয়ে রয়েছে হয়তো পরবর্তীকালে আবার কিষাণুদার কাছে তার ব্যাখ্যা চাইতে যেতে হবে। আজকে এখানে শেষ করছি প্যানেল। ধন্যবাদ জানাবো কিষাণুদাকে, চন্দনদাকে, পৃথ্বীরাজকে, সঙ্গে সর্বোপরি আপনাদের ধন্যবাদ যারা আমাদের সঙ্গে ছিলেন। পরবর্তী খবরের সঙ্গে থাকুন, নজর রাখুন CNN। নমস্কার।